শুরুতেই বলেছিলাম আমাদের বিরোধী দলীয় নেতা তিনি খুব সুন্দর করে বলেছেন যে জাতীয় সমস্যা আপনারা একা সমাধান করতে চান কেন, আমাদেরকে সাথে নেন, আমরাও তো পার্ট, আমরাও তো বাংলাদেশের নাগরিক, জনগণ তো আমাদেরকেও ভোট দিয়ে নিয়ে এসেছে, সমাধান আমরা একসাথে করি, আমাদেরকে হাইড রেখে কেন আপনারা নিজের জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশে রেকর্ড পরিমাণ তেলের মজুদ রয়েছেন ইতিপূর্বে থেকে। তারপরেও আমরা বাস্তবিকতার নিরিখে মাঠে ময়দানে গিয়ে বা মানে জনগণের কাতারে গিয়ে আমরা সেটা পাই নাই। ইভেন আমরাও লাইন দিয়ে তেল নেওয়ার আমাদের হয়েছেন, অভিজ্ঞতা হয়েছে। আমার চুয়াডাঙ্গায় কৃষি নির্ভর একটি জেলা, আপনি হয়তো জেনে থাকবেন, যেখানে বাংলাদেশের খাদ্যশস্যের একটা বিরাট বড় উৎপাদন যেখান থেকে হয়ে থাকে। বাংলাদেশের খাদ্যশস্যের আমাদের চুয়াডাঙ্গা জেলার চাহিদা আছে প্রায় 2,62,000 মেট্রিক টন, কিন্তু চুয়াডাঙ্গা জেলায় খাদ্যশস্য উৎপাদন হয় 3,96,000 মেট্রিক টন সামথিং। আমরা সরকারের যেগুলো সরকারের গণবিমুখী কাজ বা নীতি আছে তার বিরোধিতা করতে চাই, জনগণের সমস্যাগুলো যেগুলো আছে সেইগুলো আমরা উপস্থাপন করতে চাই এবং সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই তেলের মজুদ আছে এটা বলে তারপরে আমরা তেলের দাম বৃদ্ধি করতে দেখেছি সরকার। এর সাথে সাথে আপনি তেলের দাম বাড়ানোর সাথে সাথে গ্যাসের যে এলপিজির দামও সাথে সাথে বেড়ে গেছে। কিন্তু আমার আলমডাঙ্গা উপজেলার কথাই যেটা বলি, 3টা পেট্রোল পাম্প রয়েছে, অথচ 15টা ইউনিয়ন, সেখানে 15টা ইউনিয়নের সবাই কৃষি নির্ভর এরিয়া। তো এই মানুষগুলো যখন সবাই এখানে এসে ভিড় করবে তখন তো এটা আমাদের বাংলাদেশে এটাও একটা প্রবলেম যে যখন যিনি ক্ষমতায় থাকেন তার ব্যর্থতার দায়টা তিনি তার অপোজিশনের উপরে চাপাই দিতে চান। বাংলাদেশের একই সাথে 300 জন পার্লামেন্ট মেম্বার তো ইতিপূর্বে কখনো পালাই যায় নাই। ইভেন বাইতুল মোকাররমের যিনি খতিব তিনিও পালাই গেছেন। বাংলাদেশে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটে 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। সরকারি দলের ছত্রছায়াতেই কিন্তু যদি আপনি এখন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি তেলের যদি কোনো দেখেন, মানে কোনো জায়গায় কালোবাজারি দেখেন, কোনো জায়গায় প্রভাব খাটিয়ে তেল নিয়ে আসা দেখেন, সব কিছুর পেছনে যে আপনি তদন্ত করেন আপনি দেখবেন যে কোনোভাবে সরকারি দলের এখানে হস্তক্ষেপ আছে বা ইন্ধন আছে। বা যখনই দেখেছি যারা ক্ষমতায় যান তখন গিয়ে তারা যে কোনোভাবে কারোর প্রেসক্রাইব বলেন আর নিজস্ব চিন্তা চেতনার কথা বলেন বা ক্ষমতায় আঁকড়ে ধরে থাকা বলেন, যে কোনো কারণে সরকারি সকল প্রতিষ্ঠানগুলো তারা করায়ত্ত করার চেষ্টা করে থাকেন। জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করে সরকার তার নিজস্ব একটা লাইনে তারা পরিচালিত হচ্ছে। টোটাল গণভোটকে তারা বাইপাস করে দিয়েছেন। চিটাগাং কলেজে, সিটি কলেজে একটা সংঘর্ষ হয়েছে এবং সেখানেও আমরা আবার সেই জুলাইয়ের মানুষের কাটা অবস্থায় চলতে যেমন দেখেছি, একটি ছেলে হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচের অংশ জুতার মতো খুলে যাচ্ছে, এই অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের জুলাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা যেটা চাই যে এই জাতীয় অরাজকতা, এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জাতীয় কিশোর গ্যাংয়ের প্রভাব, মাদক, এইগুলো থেকে দেশকে উত্তরণের জন্য সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। কে কোন দলের এটা বিবেচনায় নয়। আপনি নিজেই বলছেন তেলের সংকট, আপনি সংকটের কথা বলছিলেন, কিন্তু মন্ত্রী বলছে অনেক তেল মজুদ আছে। আসলে বাস্তবতাটা কি? এই সংসদে কি পেলেন তাহলে? এইটা তো আমরা গতকালকেও আমরা এটা নিয়ে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে এটা জাতীয় ইস্যু, একটা জাতীয় ইস্যু হইলে এবং ইন্টারন্যাশনাল ইস্যু যদি হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে এটা সমাধান করতে চাই। আমরা সরকারের যেগুলো সরকারের গণবিমুখী কাজ বা নীতি আছে তার বিরোধিতা করতে চাই, জনগণের সমস্যাগুলো যেগুলো আছে সেইগুলো আমরা উপস্থাপন করতে চাই এবং সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বিরোধী দলীয় নেতা সংসদে এটাই উপস্থাপন করে আমরা এটার উপরে আমাদের বিরোধী দলীয় নেতা একটা আলোচনার একটা সুযোগ চেয়েছেন। তো সেটা এনিহাও সেটাকে আবার দিনান্তর করা হয়েছে, হয়তো সামনের দিনে এটা আবার আলোচনা হতে পারে প্রকৃত অবস্থাটা আমাদের জনগণের কাছে জানানোর জন্য। তো আমরা আসলে প্রকৃত অবস্থা যেভাবে বিবৃতি আসছে সেটাই আমরা জানি। প্রকৃত অর্থে কোথায় মজুদ আছে, কতটুকু আমাদের ধারণ ক্ষমতা আছে বা আমাদের মজুদের ক্ষমতাটা কেমন আদতেও বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র যারা আছে যাদের কথা শুনি 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর পর্যন্ত তাদের তেল মজুদ থাকে, জ্বালানি মজুদ থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেন কৃষি, আমাদের আজকের যিনি আমাদের ভাই আছেন উনি একজন ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রেও আমাদের এই ফুয়েলের প্রয়োজন, না হলে আমাদের শিল্পের চাকা ঘুরবে না। আর শিল্পের চাকা না ঘুরলে আমরা অর্থনৈতিক আমরা দেখেছি অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জি, এইটা বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এর সাথে সবকিছু রিলেটেড। এরপরে আমরা দেখেছি এই তেলের মজুদ আছে এটা বলে তারপরে আমরা তেলের দাম বৃদ্ধি করতে দেখেছি সরকারকে। তেনারা বলেছেন যে তেল হয়তো পাচার হয়ে যাবে এই আশঙ্কায় অথবা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করার জন্য তারা তেলের মূল্য বৃদ্ধি করেছেন। কিন্তু তারপরও সেম অবস্থা আপনি দেখবেন যে তেল পাম্পগুলোতে গেলে সে পাওয়া যাচ্ছে।
এখানে হিমশিম খেতে হচ্ছে মানুষকে এইগুলো ইয়ে করার জন্য। এবং এর সাথে সাথে আপনি তেলের দাম বাড়ানোর সাথে সাথে গ্যাসের যে এলপিজির দামও সাথে সাথে বেড়ে গেছে। কিন্তু এলপিজির বিষয়ে আমি যেটা জানি, যে আপনিও জানেন, যে এই বছরের ফেব্রুয়ারি মাসেও যে এলপিজির যেগুলো নিয়ে গ্রামগঞ্জের মানে বাড়িতে বা শহরে রান্না হয়, সে এলপিজি ছিল 1345 টাকা 12 কেজির একটা সিলিন্ডার, সেটা এখন 1940 টাকা হয়ে গেছে। এবং লোকাল পর্যায়ে কিনতে গেলে আরও দেখবেন যে বেশি হয়ে গেছে। এর পাশাপাশি আপনি এলপিজি যে অটো গ্যাস যেটা আছে, সেখানে গিয়েও আপনি দেখবেন যে 61 টাকা লিটার ছিল যেটা, সেটা এখন 89 টাকা লিটার এসে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে বিষয়। আর এটা তো প্রায় 30 টাকা বেড়ে গেছে এই এক লাফেই, এই মাসেই বেড়েছে দুইটা মূল্যই। তো এইটার অবস্থার কারণে সব জায়গায় আপনি একেবারে পরিবহন থেকে শুরু করে কৃষির উৎপাদন থেকে শুরু করে শিল্পের উৎপাদন থেকে শুরু করে সকল জায়গায় এর কিন্তু প্রভাব আমরা এখন দেখছি, ভবিষ্যতেও দেখতে পাবো। তো সেই কারণেই আমরা মূলত প্রকৃতপক্ষেই আমাদের অবস্থানটা কি, দেশের আমাদের রিজার্ভটা কি আছে, কি পরিমাণ আছে, সেইটা জনগণের কাছে উপস্থাপন করে। এবং দাম বাড়ানো। জি জনাব রাসেল, আপনি যে অনেক সময় এই যে তীব্র সংকটের কথা বলছিলেন, আসলে সরকার এ নিয়ে কি করছে? সরকারের কাছে তো আমরা জানতে চেয়েছি, যেগুলো বলছে কিছু ফর্মাল স্টেটমেন্ট দেখেছি, এর বাইরে প্র্যাকটিক্যাল আসলে কোনো ইয়ের জন্য আমরা সেই রকমের স্থানীয় প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি, যে লোকাল পর্যায়ের তেলের যে ডিলারগুলো ছিল বা যারা গ্রামগঞ্জে বিক্রি করতেন, সেগুলো অনেক ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার কারণে সব তেল পাম্প এসে জমা হয়েছে এবং মানুষ প্রায় 20 কিলোমিটার দূরে এসে তেল পাম্প থেকে তারা তেল নিতে যাচ্ছেন। এবং কয়েকটা ইউনিয়ন, আমার আলমডাঙ্গা উপজেলার কথাই যেটা বলি, 3টা পেট্রোল পাম্প রয়েছে, অথচ 15টা ইউনিয়ন, সেখানে 15টা ইউনিয়নের সবাই কৃষি নির্ভর এরিয়া। তো এই মানুষগুলো যখন সবাই এখানে এসে ভিড় করবে, তখন তো এটা, তো আমরা এটার ব্যাপারে এটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভোগান্তির কারণে ইওনো ডিসি সবার সাথে কথা বলে এগুলোকে যেন গ্রামগঞ্জ পর্যন্ত একটু পুষাই দেওয়া যায়, সে ব্যাপারে আমরা কথা বলেছি। এবং আমাদের বাংলাদেশে এটাও একটা প্রবলেম, যে যখন যিনি ক্ষমতায় থাকেন, তার ব্যর্থতার দায়টা তিনি তার অপোজিশনের উপরে চাপাই দিতে চান। তার যে পরিচালনার ব্যর্থতাটা ঢাকতে তিনি রাজনৈতিক গেম খেলার চেষ্টা করেন। এইটা আমরা মানে ইতিপূর্বে দেখেছি, আমরা তার থেকে এখনো বের হতে পারি নাই। তার উত্তম উদাহরণ হচ্ছে এই, যে বাংলাদেশে আপনি জানেন যে বর্তমান যে সংসদ গঠিত হয়েছে, গতকালকে আমরা মানে একটা বিষয় নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সংসদে একটা বিষয়ের কথা, নজিরবিহীন ঘটনা এটা ঘটেছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশনে এই সরকার মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটাও তো একটা নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে এসেছে। বাংলাদেশের একই সাথে 300 জন পার্লামেন্ট মেম্বার তো ইতিপূর্বে কখনো পালাই যায় নাই। ইভেন বাইতুল মোকাররমের যিনি খতিব, তিনিও পালাই গেছেন। এই রকমের ঘটনা বাংলাদেশে কি এর আগে কখনো ঘটেছে? ঘটে নাই। তাহলে এই রকমের নজিরবিহীন ঘটনার পরে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যেটা চাওয়া ছিল, সেই চাওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে 70% মানুষ এক হার পক্ষে ভোট দিয়েছে। তাদের হার ভিতরে এই যে বিভিন্ন জুলাই সনদ, কতগুলো দফা আছে, কি ব্যাখ্যা আছে, কি বিবরণ আছে, কি দাড়ি আছে, কি সেমিকোলন আছে, কি কমা আছে, এইগুলো কিন্তু জনগণ এটা বোঝে না। জনগণ এটা বুঝতে চেয়েছে, যে তারা তাদের এই যে কৃষকরা সার পাবে, তেল পাবে, এটা নিয়ে তাদের কোনো ভোগান্তি থাকবে না। এটা জনগণের চাওয়া। জনগণ এই বাংলাদেশ দেখতে চেয়েছে যে এখানে যে কোনো রাজনৈতিক দল সে যেন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে না যেতে পারে। সকল রাজনৈতিক দল বা সরকারকে যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যেতে পারে। বাংলাদেশে যেন কোনো হত্যা এরকম মানে খুন হওয়ার পরে সেটা যেন অফিসারের মধ্য দিয়ে সেটা পার পেয়ে না যেতে পারে। সরকারি দলের, আপনি জানেন যে বাংলাদেশের চিত্রটাই এমন, যারাই ক্ষমতা থাকে তারা পাওয়ার পলিটিক্স করে থাকেন। সরকারি দলের ছত্রছায়াতেই কিন্তু, যদি আপনি এখন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি তেলের যদি কোনো ইয়ে দেখেন, মানে কোনো জায়গায় কালোবাজারি দেখেন, কোনো জায়গায় প্রভাব খাটিয়ে তেল নিয়ে আসা দেখেন, সব কিছুর পেছনে যে আপনি তদন্ত করেন, আপনি দেখবেন যে কোনোভাবে সরকারি দলের এখানে হস্তক্ষেপ আছে বা ইন্ধন আছে বা তাদের এখানে বিষয় আছে। একটা উদাহরণ দেখাতে পারবেন না যে বিরোধী দলের কোনো ব্যক্তি গিয়ে, বিশেষ করে বিরোধী দল বলতে জামাত ইসলামী যারা আমরা আছি সংসদে, আমাদের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো তেল পাম্প বা কোনো জায়গায় গিয়ে কোনো এরকমভাবে তেল সংগ্রহ করে নিয়ে আসা অথবা জোরপূর্বক কোনো কিছু করা বা এরকম প্রভাব বিস্তার করে এরকম কোনো ঘটনা একটা ঘটনায়। এবং যেটা কার্ডের কথা বলছিলেন আমাদের ভাই, কার্ড আমার জেলাতে করা হয়েছে, জ্বালানি কার্ড।
এই জ্বালানি কার্ড দেওয়ার পরেও আমরা সেখানে অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। ইভেন আরেকটা কথা না বললেই নয়, এইটাকে এনশিওর করার জন্য সরকার সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি তাদের যারা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তাদেরকেও দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার জন্য। দুঃখজনক হলেও সত্য, আপনি যদি সেইগুলোর পিছনের কারণ খোঁজেন তাহলে দেখবেন যে ওখানে ওই স্বেচ্ছাসেবক হিসেবে যারা ছিলেন তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এরকম ঘটনা আমরা নোটিশে নিয়ে এসেছি, আমরা স্থানীয় প্রশাসনকে জানাইছি। বরঞ্চ যেভাবে মানুষ লাইন দিয়ে নিচ্ছিলেন সেভাবে নিতে দিলেই সবাই সবারটা পেয়ে যেতেন, সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। আমরা এই জন্য বলতে চাই, আমরা আমাদের পক্ষ থেকে, আমি শুরুতেই বলেছিলাম আমাদের বিরোধী দলীয় নেতা তিনি খুব সুন্দর করে বলেছেন যে জাতীয় সমস্যা আপনারা একা সমাধান করতে চান কেন, আমাদেরকে সাথে নেন, আমরাও তো পার্ট, আমরাও তো বাংলাদেশের নাগরিক, জনগণ তো আমাদেরকেও ভোট দিয়ে নিয়ে এসেছে, সমাধান আমরা একসাথে করি, আমাদেরকে হাইড রেখে কেন আপনারা নিজের আপনি বলছিলেন সরকারের অনেক সমস্যার কথা বলছিলেন, মাত্র 2 মাস চলছে, এখনো তো অনেক সময় পার হয়েছে, আপনারা সংসদ এবং সংসদের বাইরেও কিন্তু আপনারা রাজপথে দাবি দেওয়ার কথা বলছেন, তাহলে অদূর ভবিষ্যতে এটা নিয়ে কি হতে পারে? এটা আমরা চাই যে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দরভাবে অব্যাহত থাকুক। আমরা চাই যে সরকার সঠিকভাবে জনগণের কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করুক। কিন্তু সরকারের জনগণের কাছে, আপনি আজকে আপনার প্রোগ্রামের শুরুতে বলেছেন জনগণের জন্য রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য রাজনীতি, আপনার স্লোগান। আসলে বাংলাদেশে জনগণের জন্য রাজনীতির কথাই আমরা সবাই বলে থাকি, কিন্তু প্রকারান্তরে আমরা যখনই দেখেছি যারা ক্ষমতায় যান তখন গিয়ে তারা যে কোনোভাবে কারোর প্রেসক্রাইব বলেন আর নিজস্ব চিন্তা চেতনার কথা বলেন বা ক্ষমতায় আঁকড়ে ধরে থাকা বলেন, যে কোনো কারণে সরকারি সকল প্রতিষ্ঠানগুলো তারা করায়ত্ত করার চেষ্টা করে থাকেন। সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, সরকারের সাংবিধানিক আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন, আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই জাতীয় প্রতিষ্ঠান যেগুলো সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করতে পারে, সেই জায়গাগুলোতে নির্লজ্জ দলীয়করণ আমরা সবসময় দেখে থাকি। এবং আমাদের এই বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের মূলনীতির ভিতরেও এই সংবিধান বাস্তবায়ন করার জন্যই বর্তমান সরকার খুব বদ্ধপরিকর। আমরা এই সংবিধানের পরিবর্তনের কথা বলেছি, সংস্কারের কথা বলেছি, ওনারা বলছেন পরিবর্তন করবেন, সংবিধান সংশোধন করবেন। তো মূলনীতি যেটা, সেই মূলনীতিতে পরিবর্তন করতে গেলে জনগণের ম্যান্ডেট লাগে, জনগণ সেই ম্যান্ডেট দিয়েছিলেন, কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছার অভাবের কারণে, সদিচ্ছা না থাকার কারণে জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করে সরকার তার নিজস্ব একটা লাইনে তারা পরিচালিত হচ্ছে, টোটাল গণভোটকে তারা বাইপাস করে দিয়েছেন। বৃদ্ধির সাথে সাথে এখানে অনেকগুলো ব্যবসার সাথে সম্পৃক্ত, বিশেষ করে যানবাহন থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়, এখানে সরকারের যদি নিয়ন্ত্রণের ঘাটতি থাকে তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এখানে জনগণ, সরকার যদি নির্ধারিত মাত্রায় যে পরিমাণ বাড়াইছেন জ্বালানি মূল্য, সেটা যদি সেই অনুযায়ী যদি পরিবহন কস্ট নির্ধারণ করে দেন তাহলে সেটা জনগণ হবে। আর একটা বিষয় আমরা বাংলাদেশে লক্ষ্য করে থাকি যে ইতিপূর্বে আমরা যখন দেখেছি জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে ঠিক রেখে বা সামঞ্জস্য রাখার কথা বলে সরকার বিভিন্ন সময় বাড়ান, পরবর্তী টাইমে বিশ্ববাজারে আবার তেলের দাম যখন কমে যায়, বাংলাদেশে কিন্তু সেই তেলের দাম আমরা কমতে আর দেখি না, সমন্বয় করা হয় না। জনগণ এতে অভ্যস্ত হয়ে যায়, সরকারের এই কথাগুলো বা জনগণ আর এগুলো বুঝতে পারে না, জনগণ সেই বলা যায় যে এক প্রকার প্রতারিতই হতে থাকে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যেটা চাওয়া, আমাদের কাইচার ভাই যেটা বলছিলেন যে আমরা আসলে সহযোগিতা করছি কিনা, এই বিষয়গুলো নিয়ে দেখেন আমরা সকল সময়ের জন্য, আমি আমার জায়গা থেকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা কাউকে এই ব্যাপার উস্কে দেয়নি, আমরা জনগণকে ব্যাপার উস্কে দেয়নি, বরঞ্চ জনগণের পাশে থেকে সরকারকে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আহ্বান করেছি। ইভেন আপনি দেখবেন যে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি এই বিষয়গুলো জাস্ট জনগণের একটু খোঁজ নেওয়ার জন্য কয়েকটা পাম্পে গেছিলেন, এটা নিয়েও আমরা কিছু ব্যঙ্গাত্মক কথাবার্তা সরকার দলের পক্ষ থেকে পেয়েছি। কিন্তু আপনি যদি বাস্তব অবস্থা জনগণের কাতারে না গিয়ে বোঝেন তাহলে তো আপনি সমাধানের পথ বের করতে পারবেন না। এই কারণেই মূলত আমাদের জনগণের কাতারে গিয়ে ওইগুলো দেখে আসার চেষ্টা, যে আসলে প্রকৃতপক্ষে তেলের পাম্পগুলোতে তেল আসলে প্রকৃতভাবে বন্টন হচ্ছে কিনা, জনগণ কিভাবে সাফারার হচ্ছে, এইগুলো জানতে চাওয়াটাই ছিল মূলত আমাদের বিরোধী দলীয় নেতার তেল পাম্পে যাওয়ার উদ্দেশ্য। এবং আমরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিকভাবে সরকারের সাথে কাজ করতে প্রস্তুত এবং সহযোগিতা করতে প্রস্তুত। এটা আমার কথা নয়, আমাদের বিরোধী দলীয় নেতার বক্তব্য। তো সব মিলিয়ে আমরা চাই যে এটা শুধু মুখে মুখে বলাই নয়, সরকারের এটা কাজের মাধ্যমে দেখাতে হবে। এই কারণেই বলতেছি যে পার্লামেন্টে আমরা এটা আলোচনা করেছি,
যে দেখেন, যে সংবিধান রক্ষার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে সরকারের যারা ট্রেজারি বেঞ্চে আছেন, এর মধ্যে 600 দিন যিনি মানে 6 মাস যিনি আলোচনার মধ্যে ছিলেন, আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি তো দীর্ঘদিন এই ব্যাপারে আলোচনা করেছেন। উনি সংবিধান সম্পর্কে একেবারে সব পড়ে ফেলেছেন, বিষয়টা এমন, খুব ভালো ব্যাখ্যা দেন, আইনমন্ত্রীর চেয়ে উনি বেশি ব্যাখ্যা দেন। সব মিলে এই বিষয়গুলো আলোচনার পরে যেটা উনি সংবিধানের উপরে দাঁড়ায় থাকতে চান, কিন্তু সংবিধানের মূলনীতির 11 অনুচ্ছেদেই বলা আছে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানগুলো নির্বাচনের মাধ্যমে সেই জায়গাগুলোতে দায়িত্বশীল নির্ধারণ করে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু দেখবেন যে আপনি এই সরকার আসার পরপরই বিভিন্ন জেলা পরিষদ, বিভিন্ন সিটি কর্পোরেশন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দলীয় মনোনয়ন বা প্রশাসক নিয়োগ দিতে দেখেছি। এইটা আমরা মনে করতেছি যে জনগণ আমরা আশঙ্কা করছি, বিরোধী দল থেকে আশঙ্কা করছি যে এটাকে বিলম্বিত করা হয় কিনা, কারণ এখানে তো নির্বাচনের প্রসেসের মাধ্যমে জনগণের ক্ষমতাকে জনগণের হাতে পৌঁছে দেওয়ার দরকার ছিল। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা চাই যে এই সমস্ত জায়গাগুলোতে যেভাবে দলীয়করণের একটা চিত্র আমরা দেখেছি, কারণ সেখানে আমরা বিভিন্ন জায়গায় এমপিদের যারা নির্বাচন করেছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন, এরকম মানুষদেরকে বসতে দেখেছি। তো এই জায়গাগুলোতে যদি সরকার, আমরা সংসদেও আমাদের একজন সংসদ সদস্য বলেছেন যে এখানে যদি সরকারের এরকম সদিচ্ছা থাকতো তাহলে তো এখানে হইতে পারতো প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে আপনাদেরও 1-2 জন দেন, তারা হোক, দেখা যেত অন টেস্টে কে কেমন চালাচ্ছে এটা দেখার জন্য। তো সব মিলাই আমরা মনে করি যে এইগুলো সরকার মুখে বলছেন, কিন্তু কাজে আসলে কতটুকু করছেন সেটা হচ্ছে দেখার ব্যাপার। তো আমরা তাদের কাছে চাচ্ছি, যে প্রত্যাশা করছি যে সরকার আমাদেরকে সাথে নেবেন, সকল কাজে আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আরেকটা বিষয় যেটা বলেছেন আমাদের কাছের ভাই, যে সরকার এ ব্যাপারে খুবই আগ্রহী, যে তারা হচ্ছে ইয়ে করবেন, জুলাই সনদ বা এগুলো বাস্তবায়ন করবেন। 133টি অধ্যাদেশের কথা বলেছেন। এই 133টি অধ্যাদেশের যেগুলো পজিটিভ, দেশের জন্য পজিটিভ, সেগুলো আমরা বলেছি, এবং যেগুলো নিয়ে আমাদের নোট অফ ডিসেন্ট নাই কারণ, সেগুলো নিয়ে আমরা বলেছি। কিন্তু যেগুলো দেশের সাথে সম্পৃক্ত, জাতির সাথে সম্পৃক্ত, আগামীতে যেন কেউ আর স্বৈরাচারী না হতে পারে সেইটাকে প্রোটেক্ট করবে, যে সেইগুলোর সাথে সম্পৃক্ত, সেইগুলো কিন্তু সরকার করে নাই, সেগুলো বাতিল করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, অথবা সামনে আলোচনা করবেন এটা বলে রেখে দিয়েছেন। এইগুলো কিন্তু যেগুলো বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের মানে চেক অ্যান্ড ব্যালেন্সের সাথে সম্পৃক্ত, আমাদের অপরাধ করলে, অন্যায় করলে যে দুর্নীতি দমন কমিশন, সেখানে দুর্নীতি দমন কমিশনের যিনি নিয়োগপ্রাপ্ত হবেন তিনি কেমন ব্যক্তি নিয়োগ, সরকার কর্তৃক অ্যাপয়েন্টেড হবেন, সরকার কর্তৃক অ্যাপয়েন্টেড ব্যক্তিকে সরকারের দুর্নীতির কথা তিনি ধরতে পারবেন? ইতিপূর্বে তো কখনো ধরতে দেখি নাই আমরা। যখন সরকার চলে গেছেন তখন তিনি কথা বলেছেন, সরকারে থাকা অবস্থায় কখনো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে আপনি কথা বলতে দেখেন নাই, আমরাও দেখি নাই। তো এই অবস্থায় দুর্নীতি দমন কমিশন, পাবলিক মানে যেটা আমাদের সরকারি কর্ম কমিশন যেটা আছে, এই সকল জায়গাগুলোর নিয়োগের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে যদি সাংবিধানিক পদ্ধতি অবলম্বন করে যথাযথ প্রক্রিয়ায় একটা বিরোধী দল, সরকারি দল সবার সমন্বিত কমিটির মাধ্যমে যদি এগুলো করা হয়, তাহলেই কেবল এই গণতান্ত্রিক একটা পরিবেশ হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। কথাটি দিয়ে শুরু করতে চাই যে আজকে আপনি দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চিটাগাং কলেজে, সিটি কলেজে একটা সংঘর্ষ হয়েছে, এবং সেখানেও আমরা আবার সেই জুলাইয়ের মানুষের কাটা অবস্থায় চলতে যেমন দেখেছি, একটি ছেলে হেঁটে যাচ্ছে, তার পায়ের নিচের অংশ জুতার মতো খুলে যাচ্ছে, এই অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের জুলাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা যেটা চাই যে এই জাতীয় অরাজকতা, এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জাতীয় কিশোর গ্যাংয়ের প্রভাব, মাদক, এইগুলো থেকে দেশকে উত্তরণের জন্য সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। কে কোন দলের এটা বিবেচনায় নয়, বরঞ্চ চাঁদাবাজ, সন্ত্রাসী, তারপরে বিভিন্ন সিন্ডিকেট, এইগুলোকে নির্মূল করার জন্য, জনগণের কল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা বিরোধী দল হিসেবে সরকারের সামগ্রিকভাবে তাদের কাজে সহযোগিতা করতে প্রস্তুত। এর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাইরের দেশ থেকে, বিশেষ করে আমরা চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা, এই রকমের সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে মাদকের সয়লাভ বয়ে যাচ্ছে, এইগুলো থেকে যুব সমাজকে উদ্ধারের জন্য, তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে পাঠানো থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্র, শিল্প কলকারখানা থেকে শুরু করে এই জাতীয় গঠনমূলক কাজের দিকে সরকারকে বেশি মনোনিবেশ করতে হবে। এবং আরেকটা বিষয় যেটা বলেছিলেন কায়সার ভাই, সেটা বলছেন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে হলে সরকারের দলের লোকই করবেন। এই এজেন্ডা, এটা থেকে বের হতে হবে। সরকারের যে কোনো গঠনমূলক এজেন্ডা বাস্তবায়ন করবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং সেই কারণেই সরকারের বিভিন্ন হ্যান্ডস এগুলো কাজ করে থাকেন।
তারা এগুলো করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। সরকারের এই এজেন্ডাগুলো বাস্তবায়িত হবে সরকারি কর্মচারীদের মাধ্যমে। আর পাশাপাশি সকল জায়গায় নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে সেইগুলোকে বাস্তবায়ন করতে পারলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।